নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জানি আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর টেনশন, ডিপ্রেশন সবকিছু রয়েছে। সবটা মিটিয়ে দেব না, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, কিছুটা সমস্যার সমাধান নিশ্চয়ই করতে পারি। কোন তরফ থেকে বা কোন দিক থেকে করতে পারি সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্যকে নিয়ে সমস্যা। স্বাস্থ্যকে নিয়ে সমস্যা বা সেই দুশ্চিন্তা যদি অনেকটা কমাতে পারি, আমার মনে হয় যে জীবনের একটা বড় বোঝা হয়তো আপনাদের কাঁধ থেকে আমরা নামিয়ে দিতে পারবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একজন বা দুজন চিকিৎসক নয়, সমস্ত চিকিৎসক কিন্তু এই প্রচেষ্টায় করছে। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, যে সমস্যা থেকে আপনি বের হতে পারছেন না, যে সমস্যা থেকে সঠিক পথ কোনটা সেটা বুঝে উঠতে পারছেন না, গোলক ধাঁধায় আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন কিন্তু এখনো গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছেন না, তাদের জন্য অবশ্যই কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ এবং যেখানে কোনো রকম ইনজেকশন, কোনো অপারেশনের কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র সুন্দর এবং আরামদায়ক কিছু পদ্ধতির মধ্যে থেকে আপনি আপনার জীবনে সব থেকে জটিল সমস্যাগুলো থেকে বের হতে পারবেন। আজকে এরকম কিছু বিষয় নিয়ে আবারও আপনাদের জন্য আমরা আলোচনা করব এবং যদি আপনারা মনে করেন যে এনবিপিতে যোগাযোগ করব, প্রথম থেকে জানিয়ে রাখবো স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, এনবিপির নিজস্ব নাম্বার, সেই নাম্বারে ফোন করতে ভুলবেন না, কথা বলতে ভুলবেন না। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা সুগার, ডায়াবেটিস বা সাইলেন্ট কিলার বা মধুমেহ, যেভাবেই আপনি জানুন বা যেভাবেই তার সাথে পরিচিত হন না কেন, তবে যারাই পরিচয় পেয়ে গিয়েছেন তারা বুঝেছেন যে এটা কি জ্বালার সমস্যা। কারণ শুধুমাত্র সমস্যা একা আসে না, সমস্যা প্রত্যেক দিন একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে এবং সে ডেকে আনে আরো 5-7টা সমস্যাকে। এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরোবেন তার উপায় জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নাহলে কিন্তু সত্যি আপনার জীবনটা মিষ্টিময় থাকবে না, তেতো হয়ে যাবে, নরক যন্ত্রণায় ভুগবেন আপনি। সব বিষয়টি নিয়ে আজকে স্যারের সাথে আলোচনা করব এবং প্রথমেই জানতে চাইবো যে প্রত্যেকদিন এত চেম্বারে এত সুগারের পেশেন্ট থাকে, তাদের ট্রিটমেন্ট কিভাবে শুরু করা হয় এবং কতটা রেজাল্ট তারা পাচ্ছেন বেবি থেকে? প্রথমত বলে রাখি যে সুগার সম্বন্ধে আমরা বারবার ধরে প্রোগ্রাম করি এই কারণের জন্য যে সুগার নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে সুগারের জন্য আজীবন মেডিসিন খেয়ে যেতে হয়, মেডিসিন বন্ধ করলে সুগার আবার বেড়ে যাবে, সেই কারণের জন্য আজীবন মেডিসিন চলে। কিন্তু না, সেখানে দাঁড়িয়ে আমরা একটা ট্রিটমেন্ট প্রসিডিওর এনেছি যেখানেতে দেখা গেছে যে একটা টাইমের মধ্যে যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করি, যদি ঠিকঠাক মতো করে ডায়েট মেনটেন করি এবং কিছু যোগা আছে সেইগুলো যদি আমরা করি, তো দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে সুগার কন্ট্রোল হয়েছে। এবং তারপরে ঘরোয়া কিছু আমরা জিনিস বলে দিই, ঘরোয়া কিছু উপাচার বলে দিই, কিছু হার্বস আছে সেইগুলোকে ইনটেক করতে বলা হয়। এর ফলে কি হয়, সুগারের জন্য আর কখনো মেডিসিনের প্রয়োজন হয় না, যদি ঠিকঠাক মতো করে পেশেন্ট কথা শোনে এবং যদি লাইফস্টাইলটাকে মেনটেন করে। আমি আসছি কথাতে, ফোনটা ধরে। খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড কিন্তু স্যার বলেছেন যে সারা জীবন মেডিসিন খাওয়ার দরকার হয় না এবং আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। তার জন্য অবশ্যই এনবিপির সহযোগিতা আপনার প্রয়োজন। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, কে বলছেন? সুমন ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে ম্যাম, আক্কেল দাঁত খুব ব্যথা। আক্কেল দাঁতের সমস্যা, তাই তো? আচ্ছা, এটা মোটামুটি কতদিন ধরে হচ্ছে? ওয়েদার চেঞ্জ হলেই হয়, তারপর ওষুধ খেলে ঠিক হয়ে যায়, কিন্তু ব্যথা ঠিক সিজন চেঞ্জ হলে আপনার বের হয়ে যেতে পারে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? হ্যাঁ বলুন। এটা কতদিন হচ্ছে? আক্কেল দাঁতে ব্যথা কতদিন ধরে আছে এটা? ব্যথাটা কতদিন? প্রায় 1-1.5 বছর হয়ে গেল। 1-1.5 বছর। এর জন্য কি ট্রিটমেন্ট করাচ্ছেন কোনো? ট্রিটমেন্ট বলতে এলোপ্যাথি ওষুধ খাই, মানে ওষুধ দোকানে বলে ওষুধ নিয়ে খাই আর। আচ্ছা, তখন ঠান্ডা তখন থাকে, তখন আবার ওষুধের রিয়েকশন যখন কেটে যায় তারপর আবার ঠান্ডা ঠান্ডা লাগলে আবার ব্যথা দিয়ে ধরে। মাড়ি কি ফুলে যায়? মাড়ি ফুলে যায়। মাড়ি ফুলে যায়, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এক সাইডে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে একটুখানি দেখতে হবে যে, কারণ যেহেতু গাম ইনফেকশন এখানেতে হতে পারে, যেহেতু বলছে যে আমার ফুলে যায় মাড়ি, তো এখানেতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। শুধু আক্কেল দাঁতের প্রবলেম হলে সেখানেতে আমরা বলি যে তার একটা আলাদা ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু যেহেতু এখানে সঙ্গে সোয়েলিং আছে, এখানে কোথাও না কোথাও একটু ইনফেকশন হয়ে আছে, আপনি ফার্স্টেই বলবো কোনো ডক্টর দেখিয়ে তারপরে আপনি ওষুধ খান।
এটা শুধু আপনার এই রোগের জন্য নয়, যে কোনো রকম রোগের জন্যই। কারণ আপনি দোকানে গিয়ে বলছেন আপনাকে হয়তো ব্যথা কমানোর জন্য ওষুধ দিচ্ছে, কিন্তু যদি ভেতরেতে গামে কোনো রকম ইনফেকশন থাকে সেখানে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, সেখান থেকে ক্যাভিটি আসবে, আরও নানা ধরনের প্রবলেম আসতে পারে। তো একবার আপনি কন্ট্যাক্ট করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা একটু দেখে নিই যে ওই জায়গাতে লোকাল ইনফেকশন যেটা আছে সেখানে ওর সাথে সাথে আরও কিছু প্রবলেম আছে কিনা। তারপর ডেফিনেটলি আমরা বলে দেবো যে কি কি করলে আপনি এখান থেকে বেরোবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম সঙ্গে থাকুন। আসলে শুধুমাত্র ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নয়, তার পাশাপাশি আমরা বলি না ইএনটির সমস্যা, চোখ, নাক, কান, গলা, দাঁত, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন তার ট্রিটমেন্ট কিন্তু আলাদাভাবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা দিচ্ছেন, এবং সেটা নিয়ে বিস্তারিত জানতে হলেও একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন বা আপনার কাছাকাছি চেম্বারে যোগাযোগ করবেন। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনায় ছিলাম, স্যার একটু শুনবো আমরা। তো সেটাই বললাম যে যদি লাইফস্টাইলটা আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি, যদি ঠিকঠাক মতো করে কথা শোনে পেশেন্ট, তাহলে কিন্তু এটার জন্য কোনো রকম মেডিসিন লং টাইম খাওয়ার প্রয়োজন হবে না। আমরা সেটা গাইড করে দেবো। আমি আসছি এটা কিভাবে ট্রিটমেন্ট প্রসেস হয়, কিভাবে অন্যদের থেকে আলাদা। আমি ফোনটা ধরে নিই। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে অঙ্কিতা বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে 1 মাস ধরে সর্দি হয়েছে, কমছে না, ওষুধ খেতে। আচ্ছা, সর্দি হয়েছে, কমছে না। এটা কি এর আগেও হতো? না, এই 1 মাস ধরে হয়েছে। 1 মাস ধরে। এমনি কি একটুখানি ঠান্ডা লাগার ধাত আছে আপনার? হ্যাঁ, আসছি, এরকম মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। প্রথমত যেটা হয়, এই প্রবলেমটা দুটো কারণে হতে পারে। এক, যদি কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন হয়, অনেকের থাকে কোল্ড অ্যালার্জি থাকে, কিংবা যদি অন্য কোনো রকম অ্যালার্জি হয় সেখান থেকে এই প্রবলেমটা আসে। দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন থাকলেই আমাদের ইমিউনিটি পাওয়ার কমবে, আর ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে বা যদি কমে যায় তাহলে কিন্তু খুব সহজে আমাদের এই হাঁচি, কাশি, জ্বর এই জিনিসগুলো আসে। তো আপনার ক্ষেত্রে একটাই কথা বলবো যে আপনাকে দরকার হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো। যদি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটা ঠিক থাকে তাহলে এরকম ছোট ছোট জিনিস কিন্তু খুব সহজে আপনাকে অ্যাটাক করতে পারবে না। অ্যাটাক করছে কারণ আপনার ইমিউনিটি পাওয়ারটা লো। ডেফিনেটলি এটার ইমিউনিটি পাওয়ারকে বাড়ানো যায়, যেটা একমাত্র আয়ুর্বেদে আছে। খুব ভালো মেডিসিনস আছে, খুব ভালো হার্বস আছে, যেগুলোতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে খুব তাড়াতাড়ি। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, আমরা বলে দেবো। আর হ্যাঁ, আপনাকে একটা কথাই বলবো, আসার আগে একটা রিপোর্টস করে নিয়ে আসবেন, যেটা হচ্ছে অ্যালার্জির জন্য আইজিই বলে একটা টেস্ট হয়, সেটা করে একবার নিয়ে আসুন। আমরা রিপোর্টটাও দেখে নেবো, প্লাস আপনার কমপ্লেনটা শুনে আপনাকে গাইড করে দেবো। একদম। সুগার বা ডায়াবেটিসের সমস্যা, মা এবং বাবার সুগার আছে, দীর্ঘদিনের সুগার রয়েছে, সুগারের পরিমাণ অনেকটা বেশি, স্যার বলছেন সচেতন থাকুন সুগার নিয়ে। তাহলে সন্তান কিভাবে সচেতন থাকবেন যে যাতে মা বাবার এই রোগটা তারা না পায়? মা বাবার থেকে মা বাবার সম্পত্তি পাই সেটা খুব আনন্দের, কিন্তু রোগ পাই এটা মোটেই আনন্দের নয়। তো কিভাবে সচেতনতা ইয়াং জেনারেশন অবলম্বন করবে যাতে মা বাবার এই সুগারের সমস্যা যেন তাদের জীবনে না আসে? হেরিডিটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, হ্যাঁ আমরা দেখি যদি ফ্যামিলির কারোর হিস্ট্রি থাকে সুগারের, সেখান থেকে একটা সুগারের চান্স থাকে আসা। কিন্তু আমরা যদি শুরু থেকেই আমরা যদি লাইফস্টাইল ঠিক করি, যে আমরা জানি যে হ্যাঁ আমাদের হেরিডিটিক্যালি সুগার আছে, তো সেই হিসাবে আমরা যদি ডায়েটটাকে মেনটেন করি, আমরা যদি শর্করা জাতীয় জিনিসটাকে আমরা কম ইনটেক করি, তার সাথে সাথে যেগুলো মাটির তলার জিনিস সেইগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করে চলি, তো সেখানেতে দেখা যাবে যে আমাদের ধরুন যদি আমাদের 30 বছর 40 বছরে হয়তো সুগার দেখা গেল, সেটা হয়তো আরো পিছিয়ে যেতে পারে, হয়তো বা নাও হতে পারে। যদি আমরা আগে থেকে সেটাকে মেনটেন করি, কিছু হার্বস থাকে সেইগুলো যদি আমরা ইনটেক করতে থাকি, তাহলে কিন্তু এই সুগার থেকে বাঁচা যায়। আর সেকেন্ড কথা হচ্ছে, আর একটা কারণ থাকে যেটা হচ্ছে শারীরিক কারণ, যেখানে আমরা বলি যে আমাদের যদি কোনো কারণে প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়, সেখান থেকে কি হয় আমাদের ইনসুলিনের ফরমেশন হয়। সেই ইনসুলিনের ফরমেশন যদি কোনো কারণে কম হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই সুগার হওয়ার চান্স থাকে বা সুগার হয়। কারণ এই ইনসুলিনটা কি হয়, আমাদের ব্লাডের মধ্যে যেটা সুগার লেভেল আছে সেটাকে কন্ট্রোল করে। যখনই আমাদের প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়, আমাদের ইনসুলিনের পরিমাণটা যখন কম বেরোতে থাকে, তখনই কিন্তু আমাদের এই সুগারের লেভেলটা বাড়তে থাকে। কিন্তু দেখা গেছে যে আমরা তো পেশেন্ট দেখি, সুগারের অনেক পেশেন্ট আসে, আমরা দেখেছি সেটা হচ্ছে যে ট্রিটমেন্টটা হয় সেটা কিন্তু শুধুমাত্র সুগার লেভেলটাকে কন্ট্রোল করার ট্রিটমেন্ট হয়। সেই কারণের জন্য ম্যাক্সিমাম পেশেন্ট যখন আসেন বলে যে আমাদেরকে ওষুধ খেয়ে যেতে বলেছেন,
বা আজকে 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেল সুগার, আমরা ওষুধ খাচ্ছি তাও কন্ট্রোল হচ্ছে না, কারণ ওটা বাড়তে থাকছে। এটা হবেই, কারণ যদি আমরা লং টাইম মেডিসিন খাই একটা সময় কিন্তু ওষুধ আমাদের রেজিস্ট করে যাবে, সেখানে কিন্তু আমাদের সুগার লেভেলটা আরো বাড়বে, সেখানে ডোজ আরো বাড়াতে হবে। যদি একটা সময় দেখা গেছে যে ওষুধে কাজ হচ্ছে না, তখন ইনসুলিন আমাদের বাইরে থেকে লাগে। আমি আসছি এটাতে, ফোনটা ধরে নিই। একদম একদম পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মিতা চ্যাটার্জি বলছিলাম বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে বলছেন, কি সমস্যা আছে মিতা? ম্যাডাম, আমার মানে ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার, বলুন। বলছি যে আমার মাঝে মাঝে ঘাড়ে না খুব পেন হয়, ঘাড়ে শোল্ডারে প্রচন্ড ব্যথা হয়। আচ্ছা মানে এক এক সময় তো ঘাড় ঘোরাতেও পারি না। আচ্ছা, এই ব্যথাটা মোটামুটি কতদিন ধরে আছে? স্যার, হয়ে গেছে অনেকদিন, প্রায় 1-1.5 মাস। 1-1.5 মাস। ব্যথাটা সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথাটা খুব বেশি থাকে? সকালবেলার দিক থেকে ব্যথাটা বেশি থাকে, সারাদিন অতটা বুঝতে পারি না। আচ্ছা সকালে ঘুম থেকে ওঠার পরই প্রচন্ড পেন হয়। আচ্ছা, তারপর একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু কমে যায়? হ্যাঁ, আস্তে আস্তে কমে যায়, কিন্তু থাকে, ব্যথাটা থাকে। আচ্ছা, ঘাড়ে আর কোথায় বললেন ব্যথাটা? আর এই শোল্ডারে। শোল্ডারে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেন জিনিস যেটা হয় যে আমাদের ঘাড়ে যে ব্যথা যদি হয়, সেখানেতে আমরা বলি যে সার্ভাইকাল স্পন্ডালাইটিসের একটা চান্স থাকে আসা। এখন তার সাথে সাথে সেই ব্যথাটা কিন্তু আমাদের শোল্ডারের দিকেও যায়। আপনি যতটুকুনি বললেন, যতটা শুনলাম, সেখান থেকে কিন্তু আমরা সাসপেক্ট করছি যে এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিসের আর্লি সিমটম। তো যেহেতু এটা 1 মাস 1.5 মাস থেকে আছে, তো এই রোগটা হয়তোবা খুব বেশি বাড়েনি। এই সময়টা বেটার আপনার পক্ষে যদি আপনি ট্রিটমেন্টটা করিয়ে নিতে পারেন, কারণ সার্ভাইকাল স্পন্ডালাইটিসে যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু আপনার ঘাড় এখন ব্যথা হচ্ছে, এই ব্যথা ধীরে ধীরে বাড়বে এবং একটা সময় গিয়ে দেখা যাবে ঘাড় লক হয়ে যাবে, ঘাড় আপনি ঘোরাতে পারছেন না। তার সাথে সাথে মাথা ঘুরবে খুব বেশি, হাঁটতে পারবেন না, বসে থাকলেও মাথা ঘুরবে, আর শোল্ডারের দিকে পেনটা যেটা আছে সেটাও কিন্তু বাড়বে। তো সেই জায়গাটাতে যাতে না যায় তার জন্য আপনাকে বলবো যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ঘাড়ের একটা এক্সরে করান, ঘাড়ের একটা এক্সরে করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। ডেফিনেটলি এটার খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, খুব অল্প সময়ের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। একদম অস্থির সমস্যার ট্রিটমেন্ট মারাত্মক ভালো কিন্তু আপনি পাবেন এনভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ যখন আমরা হেল্পলাইন নাম্বারে ফোন ধরি না, তখন সব থেকে বেশি ফোন কিন্তু আমরা এই সমস্যার পাই যে ঘাড়ে অসহ্য যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, ছোট ছোট গাঁটগুলোতে সমস্যা রয়েছে, উঠতে বসতে চলতে ভীষণ অসুবিধা, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারি না, আমি তো হাঁটতেই পারি না, আমি চেম্বার পর্যন্ত কি করে পৌঁছবো। সবকিছুর উপায় রয়েছে। যদি পেশেন্ট যদি চেম্বার অব্দি না আসতে পারে, তার সমস্ত রিপোর্ট নিয়ে পরিবারের কেউ আসুন, পেশেন্টের কাছে একটা ফোন রেখে বা ভিডিও কলিং এর মাধ্যমেও স্যাররা কিন্তু অবশ্যই পেশেন্ট দেখেন। অর্থাৎ সব রকম সুযোগ রয়েছে, সবটাই আপনি জানতে পারবেন যখন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আর আমরা এই অনুষ্ঠান থেকে জানার চেষ্টা করছি সুগার বা ডায়াবেটিসকে আরেকটু ভালো করে, কারণ শত্রুকেও কিন্তু চিনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, তবেই কিন্তু তাকে এড়িয়ে চলা সম্ভব, তাই না? তো যেটা শুনছিলাম স্যার, একটু শুনবো আমরা। তো সুগারকে এটাকে কন্ট্রোল রাখা খুবই প্রয়োজন, কারণ এই যে বললাম যে আমরা শুধু ওষুধ খাচ্ছি এই কারণের জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু তাও দেখা যাচ্ছে বাড়ছে। এই যে বাড়ছে প্লাস হচ্ছে লং টাইম আমরা যে মেডিসিন খাচ্ছি, এর কিন্তু একটা সাইড এফেক্ট আছে। যা কি হয়, আমরা বারবারই বলি সুগার কিন্তু আমাদের একটা সাইলেন্ট কিলার। আমি আসছি এটা নিয়ে। অবশ্যই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? প্রচন্ড আওয়াজ আসছে। আচ্ছা বলুন, কি সমস্যা? হ্যাঁ একটু বাইরের দিকে আসুন না, খুব আওয়াজ আসছে। বলুন কি সমস্যা? আমি বাড়িতে যাচ্ছিলাম তো, লাইভ দেখছিলাম, আচ্ছা বলুন। আচ্ছা বলুন বলুন, কি সমস্যা বলুন, শুধু সমস্যাটা বলুন। না সরি, আমরা শুনতে পাচ্ছি না। আসলে উনি সোশ্যাল সাইটে বোধহয় অনুষ্ঠানটা দেখছেন, সে কারণেই গাড়ির বা হাওয়ার আওয়াজ আসছে। যাক, আমরা যেটা শুনছিলাম, তো সুগারকে আমরা কি বলি? সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার কেন বলি? কারণ যদি এটা ঠিকঠাক মতো কন্ট্রোল আমরা না করতে পারি, আমাদের মাল্টিপল অর্গানের ওপর এটার এফেক্ট হয়। যেমন এটা কিডনির ওপরে এফেক্ট করে, আমাদের চোখের ওপরে এফেক্ট করে, নার্ভের ওপরে এফেক্ট করে, কিছু কিছু জায়গায় লিভারের ওপরেও এফেক্ট আসে। তো মাল্টিপল অর্গান কিন্তু এখানেতে ফেলিওর হওয়ার চান্স থাকে। তো সেই কারণেই এটাকে একটুখানি গুরুত্ব দেওয়া দরকার, সুগার যাতে কন্ট্রোলে থাকে এবং লং টাইম যাতে মেডিসিন না ইনটেক করতে হয়। তো সেই কারণের জন্যই আমরা যে ট্রিটমেন্ট প্রসেসটা এনেছি বা আমরা যেটা ট্রিটমেন্ট প্রসেস করি আর কি,
সেটা হচ্ছে আমরা শুধুমাত্র সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে সেটার দিকে যাই না। আমরা কি দেখা গেছে যে যদি সুগার লেভেল কন্ট্রোল না হয় আমাদের বাইরে থেকে ইনসুলিন লাগে এবং সেখানেতে সুগার কন্ট্রোল হয়। কিন্তু আমরা যদি কারণটা দেখি যে সুগার হবার কারণটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয় এবং সেটা যদি কম হয়, যদি প্যানক্রিয়াস ড্যামেজের ফলে কম হয়, তাহলে যেটা আমাদের শরীরের ন্যাচারাল ভাবে আছে সেটাকে আমরা আর্টিফিশিয়ালি ভাবে নেবো কেন, সেটাকে আর্টিফিশিয়ালি ভাবে নিয়ে আমরা কন্ট্রোল করব কেন? আমরা যদি নর্মালি প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের ফরমেশনটা বাড়াতে পারি সেখানে কিন্তু দেখা যাবে সুগার লেভেল আমার এমনি কন্ট্রোলে থাকবে। আমি আসছি এটা নিয়ে, ফোনটা ধরে নিই। একদম। কে আছেন আমাদের সাথে বলুন। নমস্কার। হ্যালো হ্যালো। তো ওই আমাদের ফ্যাটি লিভার আছে, আচ্ছা, ওটা কি কমে যাবে? কোথা থেকে ফোন করছেন দাদা? হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? লেক গার্ডেন থেকে ফোন করছেন। ফ্যাটি লিভারের সমস্যা, তাই তো? হ্যাঁ আচ্ছা, পেটে কোনো ব্যথা যন্ত্রণা হয়? হ্যাঁ, যন্ত্রণা। আচ্ছা, খিদে কম থাকে? খিদে কম। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। ফ্যাটি লিভার যেটা হয়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাটি লিভার এবং হেপাটোমেগালি মানে লিভারের সাইজটা বড় হওয়া, এইটাকে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিই না। কারণ হচ্ছে দেখা যায় যে আমরা যখনই শুনি যে ফ্যাটি লিভার হয়েছে আমরা কিছু ডায়েট মেনটেন করি, ভাবি হয়তো এটা চলে যাবে, কিন্তু না। ফ্যাটি লিভার একটা রোগের কিন্তু জাস্ট শুরুয়াত। কারণ লিভারের যে রোগগুলো হয় যার প্রথম স্টার্টিং হচ্ছে ফ্যাটি লিভার বা আমাদের হেপাটোমেগালি। এর পরবর্তী যদি আমরা এই জায়গাটাকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করি, আমাদের এক তো আমাদের হজমের সমস্যা হবে, যেটা ওনার হচ্ছে, গ্যাস অম্বলের সমস্যা বাড়বে, খিদে হবে না, ল্যাট্রিন ক্লিয়ার হবে না। তাছাড়াও দেখা যাবে যে এটা যদি স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে সেখান থেকে আমাদের ফাইব্রোসিস হবে, সেখান থেকে আমাদের সিরোসিস অফ লিভার হবে এবং কি লাস্ট স্টেজ যেটা ক্যান্সার পর্যন্ত এখানেতে হতে পারে। তো সেই কারণে বলবো যে অবশ্যই ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের সাথে সাথে কিছু নিয়ম আছে। এই দুটো জিনিস যদি আপনি ফলো করেন, যেটা আমরা লাইফস্টাইল বলি, বা সেই লাইফস্টাইলের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। তো মেডিসিনস এবং ডায়েট যদি আপনি ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যেই ফ্যাটি লিভার কিন্তু সুস্থ হয়। এটা আমরা রিপোর্টসে প্রমাণ করি, কারণ অনেক ফ্যাটি লিভারের পেশেন্ট আছে যারা এসেছেন, কিছুদিন ট্রিটমেন্ট করেছেন, তারপর আবার আমরা রিপোর্ট করেছি। কারণ আপনার ফ্যাটি লিভার হয়েছে, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে সেই ফ্যাটি লিভারটা জেনেছেন। আমরা ঠিক ট্রিটমেন্টের পর আবার আল্ট্রাসোনোগ্রাফি করব, সেই দুটো ট্যালি করলেই আপনি বুঝতে পারবেন কিরকম আছেন। প্লাস আপনি ডিভাইডে তো বুঝতে পারবেন যে সমস্যাগুলো নিয়ে আপনি ভুগছেন, সেখান থেকে আস্তে আস্তে কিভাবে রিকভার করছেন। তো অবশ্যই ট্রিটমেন্ট আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে কোন জায়গায় এলে আপনার সুবিধা হবে। রিপোর্টগুলো একবার নিয়ে আসুন, বা যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন সেই কাগজপত্র একবার নিয়ে আসুন, আমরা দেখে বলে দেবো যে কদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। একদম, কদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। এটা কি ডায়াবেটিস আক্রান্ত যারা তাদের জন্য বলা যায়? কারণ এই রোগটা তো শুধু একা আসে না, ধীরে ধীরে কিন্তু আরো 5টা রোগ আপনাকে কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ আপনার জীবনে চারদিক থেকে আপনি আষ্টে পিষ্টে আটকা পড়ে গেলেন এবং সমস্যায় জর্জরিত হয়ে গেলেন। এরকম মানুষদেরকে ভালো করতে পারছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং সাইড এফেক্ট বলতেও কি কি ধরনের সাইড এফেক্ট, সবটাই স্যারের থেকে একটু শুনবো। মেন জিনিস হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্ট আসে প্রথম অবস্থাতে আসে না, তাই আমাদের এই জিনিসটা, এই চ্যালেঞ্জটা আমরা রাখি। কারণ যখন আসে আমাদের কাছে সব জায়গা ঘুরে সেই রোগকে বাড়িয়ে, তার সাথে সাথে বিভিন্ন রকম অর্গান, যেটা বললাম এর যে কমপ্লিকেশনগুলো আছে, কারুর দেখা গেছে যে সুগার আছে, কন্ট্রোল হচ্ছে না, সঙ্গে ওনার কিডনির সমস্যা নিয়ে আসছেন, কেউ নিয়ে আসছেন লিভারের সমস্যা, কেউ নিয়ে আসছেন কিডনি লিভার দুটোরই সমস্যা, কারুর নার্ভের সমস্যা। তো এই সমস্ত পেশেন্টগুলো দেখা বা তাদেরকে সুস্থ করা আমাদের অভ্যেস হয়ে গেছে। কারণ এই জায়গাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, যে আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি এবং যেটা রিপোর্ট বেস। আমি আসছি, ফোনটা ধরে নিই। একদম, কে আছেন একটু বলবেন। নমস্কার। বলছি বেলুড়ে কোথায় বসে? কোথায়? বেলুড়ে কোথায় বসে? বেলুড়ে আপনি লালবাবা কলেজের অপোজিটে পেয়ে যাবেন। তবে বিস্তারিত জানতে হলে আমাদের এনবিপির যে নিজস্ব নাম্বার, সেই নাম্বারে ফোন করবেন। আমি নাম্বার দুটো বলে দেবো, তার আগে বলুন আপনার সমস্যাটা কি? হ্যাঁ, রান্না বাকি যেতে হতে বলছে আপনার কথা। আপনার সমস্যাটা কি?
টিভিটা একদম কমান, সমস্যাটা বলুন, প্রবলেমটা কি? সমস্যা হচ্ছে যে আপনার মেয়ে একটু তাড়াতাড়ি বলুন প্লিজ, কি সমস্যা? মেয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তারপরে ঠিক মতো কথাবার্তা বলে না। বয়স কত তার? এই 33। 33 বছর। কোনো কি ডক্টর দেখাচ্ছেন বা কোনো রিপোর্ট করেছে বা কিছু বলেছে ডাক্তার যে কি হয়েছে? না, এরকম ডাক্তার দেখাইনি তো। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। মেন জিনিস হচ্ছে উনি যে প্রবলেমগুলো বললেন, খাওয়া দাওয়া করছে না, তার সাথে সাথে ঠিকঠাক মতো কথা বলছে না, এই দুটো কিন্তু খুব আলাদা হয়ে গেল। কারণ খাওয়া দাওয়া করছে না, হয়তোবা তার পেটের কোনো সমস্যা হতে পারে বা লিভারের কোনো রকম সমস্যা হতে পারে, সেই কারণের জন্য হয়তো খাওয়া দাওয়াটা খিদেটা হচ্ছে না। কিন্তু কথা ঠিকঠাক বলছে না, সেক্ষেত্রে দেখতে হবে যে ওনার কোনো রকম ডিপ্রেশন আছে কিনা বা কোনো রকম মেন্টালি কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। তো এইভাবে ফোনেতে এই জিনিসটা বলা যাবে না। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বেলুড়ের অ্যাড্রেস আপনাকে বলে দেবে, বেলুড়ে গিয়ে এসে একবার সামনাসামনি যোগাযোগ করুন। আমরা একবার শুনে নিই ওনার প্রবলেমগুলো কি হচ্ছে, তারপরে ডেফিনেটলি আমরা গাইড করে দেবো যে কিভাবে ভালো হবে। একদম। আর আপনাদের দুজনের জন্য, অর্থাৎ আপনারা যে হাজবেন্ড ওয়াইফ বা মা বাবা ফোন করলেন তাদের জন্য এবং সকলের জন্য বলবো যে 9830235527 বা 37 নাম্বার দুটো দেখুন এই নিচ দিয়ে যাচ্ছে, 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন। আর অ্যাড্রেস নিয়ে যাদের যেখানের অ্যাড্রেস নিয়ে কোয়ারি রয়েছে তারা একটু প্রশ্ন করুন, তারা সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যারা ফোন রিসিভ করবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার সুস্মিতাজি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ডক্টর নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হুগলি জেলার বন্ধুঘর থেকে আমি মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? আমি তো গলায় খাবার ঢোকাতে খুব কষ্ট হয়, মানে গলায় যখন খাই তখন আর কি গলায় ঢুকিয়ে খাবারটা ঠিক মতো সহজে নামে না। আচ্ছা, কাঁপাতে গেলে খুব কষ্ট হয়, গলায় ঢুকতে কষ্ট হয়, মুখ দিয়ে জল উঠে আসছি, খাওয়া দাওয়ার পর বমি হয়ে যায়, খাবারটা বেরিয়ে যায়, আর গলায় খাওয়ানোর পরও গলাতে খুব একটা চাপ সৃষ্টি হয়। আমি ডাক্তার পরামর্শ অনুযায়ী এন্ডোস্কোপি করেছি, এন্ডোস্কোপিতে ধরা পড়েছে আপনার হার্নিয়া হার্নিয়া। আচ্ছা, এবং হার্নিয়াটা আছে 7 সেন্টিমিটার এবং রেড 4। আচ্ছা, ডাক্তার বলেছেন এটা অপারেশন করতে হবে, ল্যাপ্রোস্কোপিক সার্জারি। আচ্ছা, আপনাদের তো কোনো রকম অফিসার ছাড়াই ট্রিটমেন্ট করেন আপনারা, সেগুলোই আপনাদেরকে ফোন করলাম যে আয়ুর্বেদিক মধ্যে এটা উইদাউট অপারেশন যদি কিওর করা যায় সেটা তাহলে আমি খুব ভালো হব। দেখুন আপনার ক্ষেত্রে আমি বলছি যে এটা নিয়ে অত টেনশন নেবার কিছু নেই, এটার অবশ্যই ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। এবার আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, উইদাউট সার্জারি এর ট্রিটমেন্ট আছে, কারণ আমরা যেটা বলি যে আমরা সার্জারির দিকে যাই না। আমাদের বিভিন্ন রকম হার্বাল মেডিসিনস আছে, হার্বস আছে কিছু আয়ুর্বেদের, সেগুলো যদি ঠিকঠাক মতো করে আমরা ইউজ করতে পারি অবশ্যই ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট আছে। আপনি একবার রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন, আমরা আরো একটু ভালো করে দেখে নিই, কারণ এটা একটুখানি দেখার প্রয়োজন যে এটার সাথে সাথে সাইডে অন্য কোনো রকম প্রবলেম আছে কিনা। তো সবগুলো দেখার পরই আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো যে আপনার কত মাস এটার জন্য সময় লাগবে। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন, ডেফিনেটলি এটার ট্রিটমেন্ট আছে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য সকলের জন্য বলবো ট্রিটমেন্ট রয়েছে, যার ট্রিটমেন্ট নেই সেগুলো আমরা এই অনুষ্ঠানে বসেই আপনাদের জানিয়ে দিই যে না এই ট্রিটমেন্ট নেই, এর জন্য আপনি অন্য কোনো প্যাথির সহযোগিতা নিন। তবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে। এমার্জেন্সি আপনার কোনো ঘটনা, পড়ে গেলেন, ফেটে গেল, কেটে গেল, পুড়ে গেল, রাস্তায় কিছু দুর্ঘটনা ঘটে গেল, বা প্রেগন্যান্সির বিষয়, বাচ্চা প্রসবের বিষয়, সেগুলোতে অবশ্যই আমাদের সহযোগিতা আপনারা পাবেন না। তবে তার পরবর্তী সময় যদি কিছু প্রবলেম হয় তার ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে সম্পূর্ণভাবে রয়েছে। একটু আপনাদের জন্য সহযোগিতার জন্য একটু বলে রাখবো যে আমাদের কিন্তু চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন অবশ্যই পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন মালদায় ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ত্রিপুরা আগরতলায় আপনারা পেয়ে যান ডক্টর বি শর্মাকে বা ডক্টর এন ভট্টাচার্যকে। একটু
ফোন করে আপনারা জেনে নেবেন। দুর্গাপুর চেম্বারে কিন্তু অবশ্যই থাকবেন ডক্টর এস ভাদুরী থাকেন, কখনো ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাবেন। একটু ফোন করে কিন্তু আপনারা জেনে নেবেন যে কোন ডক্টর যাচ্ছেন। একটু বলতে গিয়ে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে মাঝে মাঝে একটু আমাদের ডক্টররা হয়তো একজন দুজন ডক্টরের মধ্যে চেম্বার একটু চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আপনি ফোন করে জেনে নেবেন যে কোন ডক্টর আছে। যদিও যে ডক্টরই যান না কেন প্রত্যেকে কিন্তু একই ধরনের একই রকমের ট্রিটমেন্ট করেন, তাই কোন ধরনের অসুবিধার কোনো বিষয় নেই। বহরমপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। হেরিয়ায় ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন। মেছেদায় ডক্টর আপনারা এন ভট্টাচার্যকে কিন্তু পেয়ে যাবেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলিগুড়ি আর আলিপুরদুয়ার চেম্বারে এবারের জন্য আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবারের জন্য পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। পুরুলিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদার। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর এস ভাদুরীকে। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর আবার কাকদ্বীপ চেম্বারে কিন্তু সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা, তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ একটু ফোন করবেন। জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল। শিলচরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। অনেকদিন পর আবার আসামে শিলচরে ডক্টর বি শর্মা যাচ্ছে, তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। ডিব্রুগড়ে কিন্তু এবারে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং দিল্লি চেম্বারেও কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। একই কথা বলবো, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন। পাশাপাশি কলকাতায় আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে কিন্তু আপনারা ডক্টরদের পেয়ে যাচ্ছেন। আপনারা ল্যান্সটাউনে ডক্টরদের পেয়ে যাচ্ছেন, যেটা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে। পাশাপাশি আপনারা হাতিবাগানে পেয়ে যাচ্ছেন খিদিরপুরে চেম্বার। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়িবাজার, দাসনগর এবং বেলুড়ে পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন। আর মাসে একদিন রবিবার করে, শুধুমাত্র রবিবার মাসে একদিনই ডক্টর বি শর্মাকে কলকাতা সেন্টারে পাচ্ছেন। কোথায় পাচ্ছেন, কবে পাচ্ছেন, তারিখ কি, টাইম কি, সবটা হেল্পলাইন নাম্বার কিন্তু জানে, তারা কিন্তু আপনাদের সহযোগিতা করবেন। তবে আপনি হয়তো জানেন না যে সুগার নিয়ে আরেকটু জানতে ইচ্ছা করছে, সুগার নিয়ে একটু বুঝতে ইচ্ছা করছে, আমরা অবশ্যই আলোচনায় থাকবো। তবে সুগারের ট্রিটমেন্ট রয়েছে ডাক্তারবাবু, এটা তো আসল কথা। অবশ্যই ট্রিটমেন্ট আছে এবং একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে, এবং এই নয় যে আপনাকে আজীবন ধরে মেডিসিন খেতে হবে, যেটা আমাদের ভ্রান্ত ধারণা আছে। কারণ আমরাই যেটা প্রুভ করেছি, এরকম পেশেন্ট বহু আছে যারা উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট করিয়েছে, ঠিক হয়েছে, এখনো পর্যন্ত উইদাউট মেডিসিন আছে। একদম। তো এরকম কিছু বন্ধুদের কথা আপনাদের শোনাবো যারা পৌঁছে গিয়েছেন কিন্তু এনভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং ভীষণ ভালো আছেন। কি বলছেন চলুন শুনি। जो सूजन पैरों में दिखती है ना, ये सिर्फ सूजन नहीं है, ये मौत का वो दरवाजा हो सकता है जो धीरे धीरे खुल रहा है और कोई आवाज तक नहीं करता, कोई चीख नहीं, कोई हलचल नहीं, बस एक गड्ढा जो उंगली दबाते ही आपके शरीर की सच्चाई सामने रख देता है। अगर आपने कभी देखा हो कि किसी के पैर पर उंगली से दबाने पर अंदर धंस जाता है और वो जगह कुछ सेकंड्स तक वैसी ही ढंसी हुई रह जाती है, तो समझ लीजिए कि खतरा सिर के ऊपर से निकल चुका है। ये कोई मामूली सूजन नहीं, इसे मेडिकल भाषा में एडिमा कहा जाता है। और ये तब होता है जब आपके शरीर के अंदर अंगों के बीच में इतना फ्लूइड जमा हो जाता है कि सिस्टम अंदर से जाम होने लगता है। ये शरीर का वो इमरजेंसी सिग्नल है जो न तो चिल्लाता है न ही दौड़कर आपके पास आता है, बस धीरे से खामोशी से शरीर के किसी हिस्से को अंदर से खोखला करता चला जाता है। शरीर चिल्ला रहा होता है, मैं टूट रहा हूँ, मैं हार रहा हूँ, लेकिन हम समझ नहीं पाते। हम सोचते हैं कि बस पैर सूज गया है, शायद ज्यादा चलनी होंगे या फिर मौसम का असर है, मगर सच्चाई ये है कि यही सूजन आपके शरीर के किसी बड़े अंग, दिल, किडनी या लिवर के फेल हो। এনভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের স্বাগত জানাবো এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে আমরা মাঝে মধ্যেই আলোচনা করি, মাঝে মধ্যেই কথা বলি, মাঝে মধ্যেই বারংবার আপনাদের কিন্তু সচেতন করার চেষ্টা করি, সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস। কারণ এটি মহামারীর আকার ধারণ করেছে, অর্থাৎ প্রত্যেকটি পরিবারে ঢুকে গিয়েছে এবং প্রত্যেকটি পরিবারের মানুষদের নাজেহাল অবস্থা কিন্তু করে দিচ্ছে। তাই সুগার বা ডায়াবেটিস নিয়ে স্যার আমাদের অনেক কিছু বোঝাচ্ছেন এবং সেটা আমরা অবশ্যই বুঝবো, শুনবো এবং এটা মাথায় রাখবো যে ট্রিটমেন্ট নেব, সঠিক ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে সারা জীবন মেডিসিন খেতে হবে না, চট জলদি আমি সুগার থেকে পরিত্রাণ পাবো। এবং স্যার সুগারের বিষয়ে আর কি শুনবো আমরা? মেন জিনিস যেটা জানার দরকার সেটা হচ্ছে
আমরা কি করে বুঝবো যে হ্যাঁ আমাদের একটু সুগার আমাদের আসছে শরীরের মধ্যে, সেইটাকে একটুখানি ফলো রাখতে হবে। কারণ যদি সচেতন হন, শুরুতেই যদি আপনি ট্রিটমেন্ট করান, তাহলে কিন্তু এটার কমপ্লিকেশনের দিকে যাবে না। কিছু কিছু সিমটম থাকে, যেটা হচ্ছে আমাদের দেখা যাবে যে খুব খিদে পাচ্ছে, খুব জল তেষ্টা পাচ্ছে, অল্প একটু কাজ করলেই একটু ক্লান্তি ভাব আসছে। তো এই যে ক্লান্তি ভাব আসা, তার সাথে সাথে খিদে বেড়ে যাওয়া, তার সাথে সাথে জল তেষ্টা পাওয়া, তার সাথে সাথে বারবার ইউরিনে যাওয়া, তো এই জিনিসগুলো যদি আসে তাহলে জানবেন যে কোথাও না কোথাও একটুখানি আমাদের সুগারের লক্ষণ হলেও হতে পারে। যদিও আমরা বলি যে 30 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষকে উচিত যে আমাদের জেনারেল চেক আপের মধ্যে প্রতি 2 মাস ছাড়াই আমাদের সুগারের টেস্ট করে নেওয়া। কারণ এটা কখন যে আসবে এবং কখন যে এটা বেড়ে গিয়ে আমাদের অর্গানের ওপর এফেক্ট করবে, আমরা কিন্তু বাইরে থেকে সেটাকে বুঝতে পারবো না। অনেকের ক্ষেত্রে সিমটম দেয়, অনেকের ক্ষেত্রে দেয় না। যখন খুব সিরিয়াস হয়ে যায়, তখন যখন ধরুন কারোর কিডনির প্রবলেম হলো, সেখানে গিয়ে দেখা গেল যে টেস্ট করলো, দেখা গেল সুগার ধরা পড়েছে। তাহলে হয়তো সুগারটা আগে এসেছে, সেটা বেড়ে বেড়ে আমাদের কিডনির প্রবলেমটা হয়েছে। এখন আপনার কিডনির প্রবলেমও আছে, সুগারও আছে। তো সেই কারণেই বলবো যে একটু সচেতন হয়ে শুরুতেই এটাকে টেস্ট করে নেওয়া দরকার। তো এখন আবার দেখা গেছে যে শুধু 30 বছরের ঊর্ধ্বে নয়, অনেক কম বয়সেও আমাদের সুগার আসছে। তো সেখানেতে আমাদের লাইফস্টাইলটার উপর এফেক্ট পড়ে। কারণ আমাদের লাইফস্টাইল যদি ঠিকঠাক মতো না হয়, সেখান থেকে আমাদের সুগারের প্রবলেম এটা আসে। তো তাই 2 মাস ছাড়া একটুখানি টেস্ট করে নেওয়া দরকার। আর যদি সুগার হয়ও, যদি কারোর সুগার হয়ে আছে, ওনাদেরও চিন্তা করার দরকার নেই। কারণ আমরা বারবারই বলেছি যে এখন এটার খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যেটা আমরা দিই অন্যান্য প্যাথির থেকে আলাদা। এই কারণে আমি শুরুতেই বলেছিলাম যে অন্যান্য জায়গায় কি হয় যে সুগার লেভেলটাকে কন্ট্রোলের পেছনে আমরা ছুটি, যে আমরা মেডিসিন খাই, সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে। আবার যখন দেখা যায় যে মেডিসিনটা ছেড়ে দিলাম, আবার বেড়ে গেল। কিন্তু আমরা যেটা ট্রিটমেন্ট করি, আমরা প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট করি। কারণ কি না, ইনসুলিন যদি আমাদের কম হয়, আমাদের সুগার লেভেলটা বেশি হচ্ছে। তাহলে আমরা যদি জেনারেল উপায়তে আমরা প্যাঙ্কিয়াসটাকে ঠিক করে যদি আমরা ইনসুলিনের ফরমেশনটাকে শরীরের মধ্যে ব্যালেন্স রাখতে পারি, ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সুগারের কন্ট্রোল হবে ব্লাডের মধ্যে। সেখানে আমাদের বাইরে থেকে কোনো মেডিসিন ইনটেক করে বা ইনসুলিন দিয়ে সেটাকে কমানোর প্রয়োজন নেই। যেটা আমরা বারবারই বলে আসি, ট্রিটমেন্ট প্রসেসটা এটা হওয়া দরকার, তবে কিন্তু এটার পার্মানেন্ট সলিউশন হবে। একদম। পরের বন্ধুর কি সমস্যা সেটা একটু শুনে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে মানে আমার খাওয়ার পরে মানে মুখে ঢেকর দেওয়া। আচ্ছা, মানে এটা বরাবরই হয় নাকি কিছুদিন হচ্ছে? না, এটা আমি বরাবরই এরকম হয়। আরে বাবা। আপনার কি কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা আছে? হ্যাঁ আছে। গ্যাস অম্বলের জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো রিপোর্ট করিয়েছেন? না, কোনো ট্রিটমেন্ট করাইনি, এরকম ওষুধ খাই, গ্যাসের ওষুধ খাই। আচ্ছা ঠিক আছে, শুনুন আমি বলতে থাকছি। যে মেন প্রবলেম হয় গ্যাস অম্বলের, আর উনি বললেন মানে ওনার মুখটা টক হয়ে যায় খাবার পরে, এই জিনিসটা যেটা হয় একটা অ্যাসিডিক রিয়াকশন হয়। এক হচ্ছে যদি আপনি খালি পেটে খুব বেশি থাকেন, দীর্ঘদিন ধরে যদি খালি পেটে থাকেন, তাহলে আপনার স্টমাকে একটা আলসার ফরমেশন হয়, যেখান থেকে কি হয় যে আমাদের একটু অ্যাসিডিক রিয়াকশন হয়। এর ফলে আমাদের খাবার যখন আমরা খাই একটু ব্যাকওয়ার্ড যায়, ওপরের দিকে উঠে আসে, এর ফলে আমাদের একটু টক ভাব লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে সঙ্গে যেহেতু গ্যাস অম্বলের প্রবলেম আছে, এখানে দেখতে হবে যে গ্যাস অম্বলটা কিন্তু কোনো রোগ নয়, কোনো বড় রোগের সিমটম। আমরা বারবারই বলি, এই কারণে বলি যে গ্যাস অম্বল যেটা আছে এর কারণ হয় দুটো। এক হচ্ছে যদি আপনার লিভারে কোনো রকম সমস্যা হয়, লিভার যদি কোনো রকম আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, তাহলে কি হবে, লিভার ড্যামেজ হলে আমাদের বাইল বলে এক ধরনের সিক্রিয়েশন হয়, সেই বাইলটার পরিমাণ কমে যাবে। এবার এই বাইলটার ফাংশন হচ্ছে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করা, টোটাল পাচন তন্ত্রটাকে কন্ট্রোল করা। এবার যখনই বাইল কম হবে আমাদের এই গ্যাস অম্বলের প্রবলেম হবে। তাই দেখতে হবে যে আপনার লিভারের কোনো সমস্যা আছে কিনা, এছাড়া আপনার স্টমাকে কোনো রকম ইনফেকশন বা আপনার স্টমাকে কোনো রকম আলসার ফরমেশন আছে কিনা। তো আপনি যদি গ্যাস অম্বল হয়, শুধু যদি গ্যাসের ওষুধ খেয়ে ভাবেন যে এই জিনিসটা কমে যাবে, সেটা কিন্তু নয়। আপনাকে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের ওপরেতে ট্রিটমেন্ট করতে হবে, তবেই আপনি সুস্থ হবেন এবং সেটা পার্মানেন্টলি সুস্থ হবেন। অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে,
আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। খড়গপুর থেকে বলছেন, খড়গপুরেই আমাদের সেন্টার আছে, আপনাকে ডেট টাইম সব কিছু বলে দেবে। সেখানে এসে একবার যোগাযোগ করুন, ডেফিনেটলি এই রোগ থেকে আপনি পার্মানেন্টলি সুস্থ হবেন। একদম। আসলে আমাদের শরীরটাই একটা কিন্তু মন্দির, এবং এই মন্দিরের সব থেকে বড় চাতালটা যদি হয় সেটা হচ্ছে আমাদের পেট। পেটের যত্ন নিন, পেটকে ভালো রাখুন, পেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে আপনার এই সুন্দর মন্দিরটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর পেটের সমস্যায় জর্জরিত কিন্তু আমরা প্রত্যেকের কম বেশি পেটের সমস্যা লেগে থাকে। হঠাৎ করে একদিন হলো পরের দিন কমে গেল সেটা খুব একটা মাথা ব্যথার নয়, কিন্তু দীর্ঘদিন ধরে আপনার মুখ টক হয়ে রয়েছে, দীর্ঘদিন আপনার গ্যাসের সমস্যা, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা, দীর্ঘদিন খাবার পর আপনাকে টয়লেটে ছুটতেই হয়, তাহলে এটা ভালো কথা নয়। এবং এই না ভালো কথার ভালো উত্তর আপনি কিন্তু পাবেন যদি আপনি পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। খুব জোরের সাথে বলছি এই কারণে, কারণ কনফিডেন্সটা এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের রয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেখে এসেছে এই ধরনের সমস্যাগুলো একেবারে সমাধান করা তাদের কাছে কোনো ব্যাপার না। তাই আপনি যদি এখনো বাড়িতে বসে থাকেন আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম বাগুইহাট থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে প্রচুর গ্যাস অম্বলের সমস্যা, সারাদিন কিছু খেতে ইচ্ছে করে না, আর পটিটাও ক্লিয়ার হচ্ছে না। সেই একই সমস্যা। বয়স কত আপনার? বয়স 35। 35। আপনাকেও জিজ্ঞাসা করবো, খালি পেটে থাকেন খুব? খালি পেটে সকালটা একটু হয়ে যায় স্যার। আর একটু বাইরের কি ফাস্ট ফুড খাওয়া হয় বেশি? দুপুর বেলাটা খাওয়া হয়, বাইরে কাজ করি তো বাইরের বেলাটা। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আমি এটা নিয়ে কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, তবু আর একবার বলে দিচ্ছি যে গ্যাস অম্বল যেটা হয় সেটা কিন্তু একটা রোগের সিমটম। বারবারই আমরা বলছি যে যেখানেতে নয় আপনার কোনো রকম লিভারের সমস্যা লুকিয়ে আছে, নয় আপনার স্টমাকের কোনো রকম সমস্যা লুকিয়ে আছে, কারণ ওই দুটোতে কোনো রকম প্রবলেম হচ্ছে বলেই তার সিমটম হিসাবে আপনার গ্যাস অম্বলটা হচ্ছে। আর এইটাকে ফেলে রাখবেন না, যেখানেতে পার্মানেন্ট সলিউশন আছে এটার, সেইখানেতে এই রোগটাকে ফেলে রাখবেন না। কারণ যদি দীর্ঘদিন ধরে দেখেন যে আপনার গ্যাস অম্বল হচ্ছে, ল্যাকটিনের সমস্যা হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, তার মানে জানবেন না কোথাও না কোথাও লিভারের সমস্যা হচ্ছে। আর লিভারের যদি সমস্যা হয় সেটা যদি বাড়তে থাকে, লিভারেরও কিন্তু অনেক স্টেজ আছে, যেটা একটু আগেও আমি বলেছিলাম, হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার হওয়া, সেখান থেকে ফাইব্রোসিস, সেখান থেকে সিরোসিস অফ লিভার, সেখান থেকে কিন্তু ক্যান্সারের মতো জায়গাও যেতে পারে। তাই একটা রোগের সাথে একটা রোগের কিন্তু মিল আছে, তো সেই কারণে এটাকে সিরিয়াস ভাবে ট্রিটমেন্ট করান। যদি আপনি সেখানে ট্রিটমেন্ট করিয়েছেন বা যদি করছেন, সেখানে যদি মনে হয় যে না আপনি ঠিকঠাক মতো লাভ হচ্ছে না, আপনার গ্যাস অম্বলের সমস্যাটা রয়েই যাচ্ছে, সেই জায়গায় আমরা আছি। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে যোগাযোগ করুন। যদি কোনো রিপোর্ট করে থাকেন বা যদি কোনো রকম ট্রিটমেন্ট করে থাকেন, সেই কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো কি করলে আপনি এখন সুস্থ হবেন, ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি আশিস মাইতি বলছি, সোদপুর থেকে বলছেন। বলুন আশিস বাবু, কি সমস্যা হচ্ছে? আমি ডাক্তারের কাছে জানতে চেয়েছি যে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই প্রবলেমটা আমার হয়েছে। আমার এখন এজ 55 প্লাস। আমি ডাক্তারের কাছে জানতে চেয়েছি পঞ্চকর্মা পদ্ধতি প্রয়োগ করলে কি এটা সলিউশন হতে পারে কিনা, যে কদিন ওষুধ খাচ্ছি সেই কদিন ঠিক থাকছে, পরবর্তীতে একই প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখুন, মেন জিনিস হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে, এর জন্য কি ট্রিটমেন্ট করাচ্ছেন যেটা বললেন, সেটা কি মানে ওষুধ খাচ্ছেন যখন তখন ভালো থাকছে? ট্রিটমেন্ট করাচ্ছি, ওষুধ খাচ্ছি। আচ্ছা, দেখুন, আগে এই জিনিসটা জানতে হবে আপনি কোনো রকম রিপোর্ট করিয়েছেন? না, রিপোর্ট করে আমাকে কিছু দেয়নি এখনো। তাহলে আপনি যে ট্রিটমেন্টটা করছেন বা আপনি যে ওষুধ খাচ্ছেন, সেটা আপনি কিসের জন্য খাচ্ছেন? আপনার রোগটা কি সেটাই তো জানা নেই, সেটাই তো ডায়াগনোসিস হবে। কোমর এবং পায়ের প্রবলেম। আমি জেনারেল ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান দেখিয়েছি, আমি খুব একটা স্যাটিসফাইড হচ্ছি না। আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম, আমি দেখলাম এই পঞ্চকর্মা পদ্ধতির একটা ব্যাপার আপনি উল্লেখ করেছেন। আচ্ছা, আমি এটার জন্য আরো বেশি ইন্টারেস্টেড। অবশ্যই পঞ্চকর্ম যে কোনো রোগের ক্ষেত্রেই ভালো, কিন্তু আগে আপনাকে জানা দরকার যে আপনার কি রোগ হয়েছে। আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হচ্ছে কিনা, আপনার কোমরে ব্যথা হচ্ছে সেখানে লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে কিনা, বা আপনার কোনো রকম অস্টিওআর্থারাইটিস আসছে কিনা। কারণ আমরা যদি রোগকে না ডায়াগনোসিস করতে পারি, আমরা কিসের জন্য ওষুধ খাচ্ছি সেটাও আমরা বলতে পারবো না। প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট প্রসেস কিন্তু আলাদা আলাদা আছে, মেডিসিনসও আলাদা আলাদা আছে। আপনি যেটা খাচ্ছেন সেটা হয়তো জেনারেল ব্যথার ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথার ওষুধ খেয়ে আপনি কোনোদিনও এই রোগকে ভালো করতে পারবেন না যদি আপনার লাম্বার স্পন্ডিলাইটিস হয় বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়। তো
তো অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। আর যেহেতু পঞ্চকর্ম বলছেন, হ্যাঁ ডেফিনেটলি পঞ্চকর্ম এই রোগের জন্য খুব ভালো কাজ করবে, কারণ ডিটক্সিফিকেশন করা, আমাদের বিভিন্ন নার্ভ যদি আমাদের কোথাও ব্লকেজ থাকে সেখানে নার্ভের ব্লকেজটাকে খোলা, এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে কারণ আপনার কোথাও না কোথাও লাম্বার স্পন্ডিলাইটিস বা সাবেকাস স্পন্ডিলাইটিস বা অস্টিওআর্থারাইটিস আছে, সেখানেও কিন্তু পঞ্চকর্ম খুব ভালো কাজ করবে। কিন্তু যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে ফার্স্ট আপনি কয়েকটা এক্সরে করান, ঘাড়ের একটা এক্সরে করান, কোমরের একটা এক্সরে করান, আর হাঁটুর এক্সরে করান। এই 3টে এক্সরে করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। আমরা এক্সরে প্লেটটা দেখে সেই ভিত্তিতে আপনাকে সাজেস্ট করব যে এটা পঞ্চকর্ম বা মেডিসিন বা দুটো একসাথে করলে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন। একদম। অস্থির যে কটা নাম আপনি জানেন বা যে কত প্রকারের অস্থির সমস্যা হোক না কেন, প্রত্যেকটি প্রকারের ট্রিটমেন্ট আলাদা আলাদা রকম ভাবে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে। আর প্রত্যেক দিন সব থেকে বেশি সংখ্যক মানুষ নয় সুগার নালে কিন্তু এই অস্থির সমস্যা নিয়ে এনবিপিতে পৌঁছে যাচ্ছেন, এবং শুধু পৌঁছে যাচ্ছেন না, হাসি মুখে বাড়িতে ফিরছেন। তাই আপনারা যারা এখনো অস্থির সমস্যা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত, ভালো হবো কিনা, স্যাটিসফাই হচ্ছেন না, মানে এটা আমাদের কথা না, এটা আপনাদের কথা। আপনিও বলেন আমি একটা মেডিসিন খাচ্ছি, মানে একটা প্যাথির তত্ত্বাবধানে রয়েছে, আমি স্যাটিসফাইড হই। যারা স্যাটিসফাই নন, খুশি নন ট্রিটমেন্টে, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমার মনে হয় যে আপনাদের এই অভিযোগের জায়গাটায় আমরা মলম লাগাতে পারবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে প্রিয়ঙ্কা বলছি। শিলিগুড়ি থেকে? হ্যাঁ। আচ্ছা, শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে জানেন তো, পুরো নর্থ বেঙ্গলেই চেম্বার আছে, শিলিগুড়িতেও আছে। হ্যাঁ, কি সমস্যা? আমার সমস্যাটা হলো যে মানে সকাল থেকে ঠিকঠাক, সন্ধ্যা হয়ে গেলে হাত পা কি যন্ত্রণা করছে, আবার কাজ টাজ করলে তো ভালো হয়ে যাচ্ছে নর্মাল। আচ্ছা, আপনার পা কিংবা হাতের আঙুল কি ফুলে যায়? না, ফুলে তো যায় না, আচ্ছা, কিন্তু ব্যথা হয় বলছে। আবার ঘুমিয়ে গেলে মানে মালুম হয় না, কিন্তু সন্ধ্যার দিকে প্রচুর ব্যথা হয়। আচ্ছা, হাতের ছোট ছোট আঙুলও ব্যথা হয়? হ্যাঁ। আচ্ছা, ব্যথাটা মোটামুটি কতদিন আছে? হয়ে গেল 1 মাস। 1 মাস। কোনো ট্রিটমেন্ট করাইছেন? না না, করাইনি। ট্রিটমেন্ট করাননি, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। ওনার যেটা কমপ্লেন সেটা হচ্ছে মাল্টিপল জয়েন্টে ব্যথা, এবং তার সাথে সাথে ছোট ছোট জয়েন্টগুলোতেও ব্যথা আছে। আমরা খুব সম্ভবত যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি, বারবারই বলি যে আমাদের 2 ধরনের আর্থারাইটিস, একটা অস্টিও আর্থারাইটিস আর একটা যেটা থাকে রিমাটয়েড আর্থারাইটিস। তো এই দুটোকে একটুখানি দেখতে হবে, কারণ এর জন্য একটু রিপোর্ট করা প্রয়োজন। ওনার কথা শুনে যতটুকুনি মনে হলো যে ওনার রিমাটয়েড আর্থারাইটিস হলেও হতে পারে, কারণ রিমাটয়েড আর্থারাইটিস সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় খুব বেশি ব্যথা হবে, তার সাথে সাথে একটু সন্ধ্যেবেলার দিকে জ্বর টাইপেরও আসে, এবং যেটা মেন ডায়াগনোসিসের করলাম এই কারণে যে ওনার ছোট ছোট জয়েন্টগুলো ব্যথা আছে, যেটা রিমাটয়েড আর্থারাইটিসে হয়। অস্টিও আর্থারাইটিসে যেটা হয় সেটা হচ্ছে বড় বড় জয়েন্টগুলোতে ব্যথা। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, সেটা রিমাটয়েড হোক আর্থারাইটিস হোক। এই যে আমরা বারবারই বলি আগে ডায়াগনোসিস করা দরকার যে আপনার কোন কোন আর্থারাইটিস হয়েছে, কারণ দুটো আর্থারাইটিসের ট্রিটমেন্ট প্রসেস সম্পূর্ণ আলাদা। কিছু কিছু হার্বস আছে, কিছু কিছু মেডিসিনস আছে যেটা আমরা রিমাটয়েড আর্থারাইটিসে দিতে পারবো, কিন্তু অস্টিও আর্থারাইটিসে পারবো না। কোনোটা আছে আবার রিমাটয়েড আর্থারাইটিস আর অস্টিও আর্থারাইটিসের মধ্যে এই কারণেই পার্থক্য। তো এটা যে কোনো রোগের ক্ষেত্রে বলবো, এবং পেশেন্টদেরকে এটাই বলবো যে আগে ডায়াগনোসিস করে তারপরে ওষুধ খান, কারণ একটু আগেও একজন বললেন যে আমি ওষুধ খাচ্ছি কিন্তু সারছে না, কারণ উনি জানেনই না যে ওনার কি রোগ হয়েছে। তাই আপনার ক্ষেত্রে বলবো যে শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে, আপনি একটা আরএ ফ্যাক্টর টেস্ট করান। আরএ ফ্যাক্টর এইটা টেস্ট করে আপনি সেই রিপোর্টটা নিয়ে এসে একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ডেট টাইম কোন জায়গা সবকিছু বলে দেবে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। ডেফিনেটলি আপনার এই রোগের ট্রিটমেন্ট আছে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। একদম। অস্থির সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে আলাদাভাবে, অস্থি নিয়ে আমরা বারংবার আপনাদের সাথে আলোচনা করি, এবং কি কি অস্থির সমস্যা হতে পারে, কি তার সিমটমস এবং কি তার ট্রিটমেন্ট, সবটাই আপনাদের সামনে তুলে ধরি। তবে আমার মনে হয় যে অস্থির সমস্যায় যদি কোনো ডক্টর অ্যাঙ্কোলাইজিং এর মতন সমস্যার পেশেন্টকে ভালো করে দিতে পারে, তাহলে তাকে আর প্রমাণ দিতে হয় না যে সে বাকি ট্রিটমেন্ট গুলো করতে পারে কি না, কারণ সব থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, এবং তারও বোধহয় ট্রিটমেন্ট আমরা এনবিপিতে পেয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, কারণ যেখানে আমাদের অনেক পেশেন্ট এসছে অ্যাঙ্কোলজিং এর জন্য স্ট্রেচারে করে এসছেন, কারণ অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস আস্তে আস্তে মানুষকে বেড রিডেন্ট করে দেয়।
এটা আমাদের কি হয়, আমাদের স্পাইনাল কর্ডেতে এটার এফেক্ট পড়ে, স্পাইনাল কর্ডটা আস্তে আস্তে স্টিফ হয়ে যায় এবং পেশেন্ট কি হয় আস্তে আস্তে বেন্ড হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায়, সেই কারণে কি হয় হাঁটতে পারে না, সম্পূর্ণভাবে বেড রিডেন্ড হয়, আর তার সাথে সাথে অসহ্য ব্যথা যন্ত্রণা হয়। তো এই অ্যাঙ্কোলজিং এর অন্যান্য জায়গায় ডাইরেক্ট বলে দেয় যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই, এর যেটা সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে, সেই জায়গা থেকে আমরা প্রুভ করিয়েছি যে না অ্যাঙ্কোলজিং এরও ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে দু ধরনের ট্রিটমেন্ট করতে হবে, একটা যেমন ওষুধ আছে, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি। কারণ যে জায়গাটা বেন্ডিং হয়ে গেছে বা যেখানেতে স্টিফ হয়ে গেছে, সেই স্টিফনেসটা কাটানোর জন্য আমাদের পঞ্চকর্মের বিভিন্ন রকম প্রসেস আছে। কারণ আমরা এই যে পঞ্চকর্ম বারবারই বলছি, এর মধ্যে স্নেহন, সেদন, বস্তি, রক্তমক্ষণ, বমন, বিরেচন সব কিছু এর মধ্যে আছে। তো সেইটা কোনটা কোন রোগের ক্ষেত্রে লাগবে সেটা চুজ করা হয় রোগ দেখে, রোগের সিভিয়ারিটিটা দেখে। তো ডেফিনেটলি অ্যাঙ্কোলজিং এর মতো যদি ট্রিটমেন্ট হয়, ডেফিনেটলি আমাদের অস্টিওআর্থাইটিস বা রিউমাটয়েড আর্থাইটিস বা ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট আছে, আর শুধু সুস্থ হওয়া না, সেটা পার্মানেন্ট সলিউশন। একদম। তো সব ধরনের রোগের ট্রিটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আপনারা সত্যি ভালো হবেন তো এনবিপিতে, এই প্রশ্নটা যদি থাকে তাহলে দেখবেন আমাদের প্রচুর পেশেন্টদের কথোপকথনও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই, শোনাই, শুধুমাত্র আপনাদের বিশ্বাসটাকে বজায় রাখার জন্য। কারণ আমাদের কাছে সব থেকে বড় অর্থ বা মূল্য হচ্ছে আপনাদের বিশ্বাস। এটা যদি আমরা পেয়ে যাই, একবার যদি অর্জন করে নিই, তাহলে এর থেকে বেশি মানে ধনী ব্যক্তি বোধহয় আমরা আর হতে পারবো না। আর সেই প্রচেষ্টায় কিন্তু এনবিপি রয়েছে এবং এনবিপি কিন্তু জয়ী। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? প্রশান্ত হালদার বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম ম্যাডাম সল্টলেক থেকে। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা হেয়ার ফলের সমস্যা, মানে এটা আমার এই এটা ছিল না, লকডাউনের পর থেকে দেখছি হেয়ার ফলের প্রবলেমটা এসছে। তা আমি ট্রিটমেন্ট করিয়েছি আগে, তা কোনোভাবে সেটা হলো না। মানে আমি যখন ট্রিটমেন্টটা ছেড়ে দিলাম তখন ঠিকঠাক ছিল, তারপর থেকে এটা বেশি বরঞ্চ হেয়ার ফলটা শুরু হয়ে যাচ্ছে, খুব থেকে যাচ্ছে। আচ্ছা, আপনার কি কোনো রকম অ্যালার্জি আছে? ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি আছে, তার জন্য কি টেস্ট করিয়েছিলেন? না, সেভেন টেস্ট করে আমি যাতে দিয়েছিলাম সে আমাকে ওই হেয়ার হয় না, এটা মানে বন্ধুরা শুনে দেখেছিলাম, তখন দেখছিলাম যে আমার কাজটা হচ্ছিল, চুলটা হচ্ছিল, আর তারপর আমি অতটা ধ্যানও দিইনি। আচ্ছা, এখন দেখছি জিনিসটা দেখে বাড়াবাড়ি হচ্ছে। ঠিক আছে, আমি এটা নিয়ে ডিটেলস বলছি, একটু শুনতে থাকুন। ওটা যেটা হেয়ার ফল বললেন, আমরা বারবারই বলি যে হেয়ার ফলের জন্য কিছু কারণ থাকে, যেটা দেখতে হবে যে ফার্স্ট হচ্ছে যদি কোনো রকম কেমিক্যাল রিয়াকশন হয়, যে কেউ হয়তো বাইরে খুব বেশি কাজ করছেন, ধুলো বালি এটার মধ্যে আছেন অনেকক্ষণ, তার সাথে সাথে বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করেন খুব অল্প বয়স থেকেই, তো সেখানে কিন্তু একটা হেয়ার ড্যামেজ হওয়ার চান্স থাকে। এছাড়া কিছু শারীরিক প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু আমাদের হেয়ার ফল হয়। যেমন ফার্স্ট হচ্ছে যদি লিভারের কোনো রকম সমস্যা হয়, সেখান থেকে আমাদের হেয়ার ফল হয়। এছাড়া যেটা বললাম অ্যালার্জি, যদি আমাদের ব্লাডের মধ্যে আইজি লেভেল বেশি থাকে বা যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে, সেখান থেকেও আমাদের হেয়ার ফল আসে। তো শুধু হেয়ার ফলের ট্রিটমেন্টটা করলে কিন্তু এখানেতে হবে না, আগে জেনে নিতে হবে কি কারণ। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, যদি নর্মালি কোনো কেমিক্যাল এফেক্টের জন্য ওনার চুল পেকে যাচ্ছে কিংবা ঝরে পড়ছে, সেখানে ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা। কিন্তু যদি লিভারের সমস্যা থাকে বা যদি অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে আগে ওই লিভার আর অ্যালার্জির ট্রিটমেন্টটা করতে হবে, তার সাথে সাথে কিন্তু হেয়ার ফলের ট্রিটমেন্ট করতে হবে। তবে কিন্তু এই জিনিসটা একসাথে করলে এটা ঠিক হবে। যেটা আমাদের একটা পার্টি আছে যেটা লা ইলেগেন্স বলে, সেখানেতে কিন্তু আমরা স্পেশালি হেয়ার এবং হচ্ছে স্কিনের ওপরেতে জোর দিই, স্কিনের এবং হেয়ারের বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয়। আপনি পারলে একবার যোগাযোগ করুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে যে কিভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। এসে একবার কনসাল্ট করুন, দেখবেন আপনাকে বলে দেবে কি কি নিয়ম পদ্ধতি মানতে হবে বা কি কি রিপোর্ট করে জানতে হবে যে আপনার কোনো প্রবলেম আছে কিনা, তারপর সলিউশন। অবশ্যই এটার সলিউশন আছে একদম। এবং সলিউশন দেওয়ার জন্য কিন্তু এনবিপি আরো বেশি করে আপনাদের জন্য ভাবছে, সেরকম কিছু প্রোগ্রাম, সেরকম কিছু
অ্যাড সবকিছু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, যার ফলে পরিষ্কার হয়ে যাবে যে এনবিপির ভাবনা চিন্তাটা আপনাদের জন্য ঠিক কোন মোড়ে এখন দাঁড়িয়ে রয়েছে। তার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার আপনারা একটু ফোন করতেই পারেন। যাই পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া আমদা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার বয়স 29। সমস্যা হচ্ছে আমার কোমরে ব্যথা হয়ে আসছে। কোমরে ব্যথা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কোমরে ব্যথা হচ্ছে কতদিন? 15 দিন ধরে দেখছি হচ্ছে। 15 দিন আগে ধরে। হতো কিন্তু ওই মলম টলম লাগিয়ে চলে যেত, কিন্তু এখন দেখছি প্রচুর ব্যথা হচ্ছে। আচ্ছা, আগে যখন হতো কোনো রকম কি চোট আঘাত লেগেছিল? তেমন কোনো চোট লাগা লাগেনি। আচ্ছা, বা এই যে ব্যথাটা হচ্ছে আগে হতো এখন আবার হচ্ছে, এর মধ্যে কোনো রকম রিপোর্টস বা কিছু করা হয়েছে? রিপোর্ট করায়নি, এমনি ডাক্তারবাবুকে দেখেছিলাম, উনি ওই ওষুধের মলম দিয়েছিলেন, ওটা লাগাচ্ছিলাম। কমে গেছিল, তারপরে আবার দেখছি বাড়ছে ব্যথাটা। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি যে এই যে আপনার কোমরে ব্যথা হচ্ছে আগে হতো, মধ্যিখানে হয়তো কিছু পেনকিলার কিংবা কিছু ওষুধ হয়তো আপনাকে দিয়েছে বা কোনো রকম মলম দিয়েছে, যার জন্য কিন্তু আপনার ব্যথাটা কমে গেছিল। কিন্তু এই যে আপনার ব্যথাটা হচ্ছিল আগেও ছিল, কোথাও না কোথাও কিন্তু এখানেতে লাম্বার স্পন্ডাইলাইটিসের দিকে ইন্ডিকেট করছে। আপনি সাময়িক ব্যথাটাকে চাপিয়ে রেখেছিলেন, যখন এটার এফেক্টটা কমে গেছে আবার এখন ব্যথাটা বাড়ছে। তাই আপনার ক্ষেত্রে বলবো যে এটা লাম্বার স্পন্ডাইলাইটিস হলেও হতে পারে। তাই এটাকে কনফার্ম করুন, জেনে নিন যে কোনো রকম প্রবলেম আছে কিনা, কোমরের একটা এক্সরে করান, তারপরে এসে একবার দেখান। এইভাবে কিন্তু মেডিসিন খাবেন না। আমি বারবারই বলি যে আগে রোগটা জানুন, যে আপনি যে মেডিসিনটা খাবেন সেটা কিসের জন্য খাচ্ছেন, কিসের জন্য খাবেন। এর কিন্তু সাইড এফেক্টও হতে পারে যদি আপনি রোগকে কনফার্ম না করে আপনি ওষুধ খান। তাই আপনার ক্ষেত্রে বলছি যে আপনি একটা এক্সরে করান, কোমরের একটা এক্সরে করে সেই রিপোর্টটা নিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা গাইড করে দেবো কি করলে এখন ভালো হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। একদম। টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আরেকবার বলে দেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে এবং স্যারদের আপনারা কোথায় কোন চেম্বারে পেয়ে যাচ্ছেন। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন। বর্ধমান চেম্বার ডক্টর আপনারা পেয়ে যাচ্ছেন এন ভট্টাচার্যকে, কখনো ডক্টর বি শর্মাকেও আপনারা পান, একটু ফোন করে জেনে নেবেন। মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আগরতলা অর্থাৎ ত্রিপুরা চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মা বা ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, একটু ফোন করে কনফার্ম হয়ে নেবেন। দুর্গাপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে কিন্তু পেয়ে যাচ্ছেন। মেছেদা চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পান, ডক্টর বি শর্মাও কিন্তু থাকেন, পেয়ে যাচ্ছেন অবশ্যই আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে। পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটি চেম্বারে ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বোলপুর চেম্বারে কিন্তু ডক্টর এস ভাদুরীকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। জামশেদপুর চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। গঙ্গারামপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর আসামি শিলচর চেম্বারে যাচ্ছেন ডক্টর বি শর্মা। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই ফোন করুন। এবং ডিব্রুগড় এবং দিল্লি চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মধ্যমগ্রাম, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে কলকাতার বন্ধুদের জন্য। আর হাওড়ার জন্য আপনারা শিবপুর, বাল্টিপুলি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। কে আছেন একটু তাড়াতাড়ি বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কি সমস্যা? সমস্যা বলতে দেখতে পাচ্ছি আমার হাঁটুটা হাঁটটাতে ফসকে যায়, হাঁটুতে প্রবলেম, একটা আওয়াজও হয়। আচ্ছা, কোথায় থাকেন আপনি? থাকি আজকে হচ্ছে বারাসাত। বারাসাত। ওকে, বারাসাত। দেখুন, আপনাকে একটা কথাই বলবো, যেহেতু আজকে হাতে সময় কম, শুনুন। আপনি একটা যেটা করবেন সেটা হচ্ছে হাঁটুর একটা এক্সরে করান, কারণ এখানেতে অস্টিওআর্থারাইটিস হলেও হতে পারে, সেই কারণের জন্য অনেক সময় ফলস হয়। তো আপনি একটা এক্সরে করান, এক্সরে করে একবার যোগাযোগ করুন, কারণ এক্সরে প্লেটটা দেখলে আমাদের খুব সুবিধা হয় বলতে যে আপনার এক্স্যাক্টলি কি হয়েছে। আমরা দেখে আপনাকে বলে দেবো যে আপনি কি করলে সুস্থ হবেন। হ্যাঁ, যদি অস্টিওআর্থারাইটিস হয় বা যদি অন্য কোনো অস্থির সমস্যা হয়, ডেফিনেটলি আমাদের কাছে ট্রিটমেন্ট আছে এবং সেটার পার্মানেন্ট সলিউশন আছে।
একদম বারাসাতের খুব কাছে মধ্যমগ্রামে আমাদের হেড অফিসে রয়েছে। যদি আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে আপনাদের সমস্যা নিয়ে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম ওই মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই